ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বিউটি অফ এডুকেশন। আগের দিন আমরা করছিলাম আরআরবি এনটিপিসি 2016-র 11 এপ্রিলের কোয়েশ্চেন্সগুলো প্রথম শিফটের। তো প্রথম শিফটের যে পার্ট 1 ভিডিও আমি আপলোড করেছিলাম সেটাতে 1 থেকে 36 নম্বর কোয়েশ্চেন অবধি আমি ডিসকাস করেছিলাম। আজকে 37 নম্বর কোয়েশ্চেন থেকে একদম শেষ অবধি করবো, অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 100 অবধি। যারা আগের ভিডিওটা না দেখেছো তারা ওপরের আই বাটনটাতে ক্লিক করে আগের ভিডিওটা দেখে নাও। এটা বেসিক্যালি এই সিরিজের 16 নম্বর ভিডিও। এর আগে আমি অলরেডি 15টা ভিডিও এই চ্যানেলে আপলোড করে দিয়েছি। যারা আজকে প্রথম আমার চ্যানেল ভিজিট করছো তারা প্লে লিস্টে চেক করো, ঠিক আছে? আমি আরআরবি এনটিপিসি প্রিভিয়াস ইয়ার সলিউশন বলে একটা প্লে লিস্ট বানিয়ে রেখেছি, যেখানে পরপর তোমরা 15টা ভিডিও দেখতে পেয়ে যাবে। তো এই ভিডিওগুলো দেখো, তারপর এই ভিডিওটা দেখবে। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিতে নতুন এসে থাকলে আজকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? আর একটু বন্ধুদেরকে শেয়ার করো, দেখতেই পাচ্ছ সাবস্ক্রাইবার সংখ্যা কম, ঠিক আছে? তো তোমাদের সাপোর্ট দরকার, তোমাদের সাপোর্ট পেলে চ্যানেলটা একটু গ্রো হবে। তো চলো এবার আমরা শুরু করি, ঠিক আছে? তো দেখো, এটা ছিল কোয়েশ্চেন নাম্বার 36। এটা আগের ভিডিওতে আমি ডিসকাস করে দিয়েছি। চলে যাই আমাদের পরের কোয়েশ্চেনে। তো দেখো 36 নাম্বার কোয়েশ্চেন, এটা বেসিক্যালি জিকের কোয়েশ্চেন। জিকের কোয়েশ্চেন আমরা এখানে ডিসকাস করি না। 38, আচ্ছা 39 নাম্বার কোয়েশ্চেনটা দেখো, একটা ম্যাথামেটিক্সের কোয়েশ্চেন। এখানে কি বলছে? দ্য অর্ডার অফ রোটেশনাল সিমেট্রি অফ দ্য রেক্টেঙ্গেল বা অফ এ রেক্টেঙ্গেল কত? রোটেশনাল সিমেট্রি কথাটার মানে কি সেটা ফার্স্টে তোমাদেরকে বুঝতে হবে। দেখো, রেক্টেঙ্গেল বেসিক্যালি দেখতে কীরকম হয়, এরকম মতো, ঠিক আছে? তো এদিকটা তার লেন্থ হয়, এদিকটা ব্রেথ হয়। এবার রোটেশনাল সিমেট্রি বলতে কি বোঝায়? যে যদি আমি এটাকে ধরে একবার 90 ডিগ্রি করে ঘোরাই, রোটেশনাল সিমেট্রি বলতে বেসিক্যালি ডিরেকশন তো এইভাবে বোঝানো হয়। অর্থাৎ এটা আমার হয় নর্থ, এটা আমার সাউথ, এই সাইডটা হয় ইস্ট, আর এই সাইডটা হয় এই সাইডটা হয় ওয়েস্ট, ঠিক আছে? তো এইরকম ডিরেকশন হয়। এবার রোটেশনাল ডিরেকশন বলতে বা রোটেশনাল সিমেট্রি বলতে কী বোঝায়? ধরো আমার এই পেনটা, যে পেনটা দিয়ে আমি লিখছি, এই পেনটাকে যদি আমি এক পাক ঘোরাই, তো এক পাক বলতে বেসিক্যালি 90 ডিগ্রি বোঝাবে, ঠিক আছে? অর্থাৎ 90 ডিগ্রি বলতে কতটা? এইখান থেকে এতটা, এটা হলো এক পাক, ঠিক আছে? এটা হলো একবার রোটেশনাল সিমেট্রি। অর্থাৎ এইরকম ঘোরানোর পর যদি কোনো জিনিসটা আগের মতোই দেখতে থাকে, তখন সেটাকে কি বলবো? ওয়ান রোটেশনাল সিমেট্রি। নেক্সট যদি একে আমি আরেকবার ঘোরাই, তাহলে এটা কি হলো? টু রোটেশনাল সিমেট্রি, ঠিক আছে? সেরকম যদি আরেক পাক ঘোরাই, যেমন ধরো আরেক পাক ঘোরালাম, তাহলে এটা কত হলো? থ্রি রোটেশনাল সিমেট্রি। তারপর আরেকবার ঘোরালাম, চারবার যদি ঘোরাই, তাহলে এটা কত হলো? ফোর রোটেশনাল সিমেট্রি। এবং তারপরে যদি জিনিসটা দেখতে আগের মতোই হয়, তখন সেটাকে বলা হবে যে ফোর রোটেশনাল সিমেট্রি। তাহলে এখানে বলেছে দ্য অর্ডার অফ রোটেশনাল সিমেট্রি অফ রেক্টেঙ্গেল, একটা রেক্টেঙ্গেলের রোটেশনাল সিমেট্রি কত হবে? তো দেখো, রেক্টেঙ্গেল বেসিক্যালি দেখতে তো এরকম। এবার এর যদি আমি সিমেট্রি করি, ঠিক আছে, তাহলে দেখো একে যদি আমি এক পাক ঘোরাই এখান থেকে এরকম, তাহলে এটা দেখতে কীরকম হয়ে যাবে ফিগারটা? ঠিক এরকম, অর্থাৎ ব্রেথটা এরকম হয়ে যাবে, লেন্থটা এরকম হয়ে যাবে। তাহলে আমার হবে না। বাট এটাকে যদি আমি আরও এক পাক ঘোরাই, তাহলে তখন দেখতে সেটা কীরকম হবে? তখন দেখতে আবার এরকম হয়ে যাবে, যে ব্রেথটা এদিকে, লেন্থটা এদিকে হয়ে যাবে। তাহলে দেখো, এটা ছিল আমার ইনিশিয়াল কেস, এটা ছিল আমার সেকেন্ড কেস। তাহলে দেখো, এক পাক মাঝে আমি ঘুরিয়েছি, অর্থাৎ টোটাল কটা সিমেট্রি নিলাম? দুটো। অর্থাৎ প্রথমে এটাকে এখানে নিয়ে এলাম, এখান থেকে আরেকবার ঘুরিয়ে দিলাম দুবার, তাহলে এখানে অর্ডার কত হলো? টু, ঠিক আছে? তাহলে এর অর্ডার অফ সিমেট্রি কত হবে? টু। বুঝতে পারলে? সেরকম অন্যান্য ফিগারের ক্ষেত্রে অন্য ধরনের হতে পারে অর্ডার অফ সিমেট্রি। তো রেক্টেঙ্গেলের ক্ষেত্রে বেসিক্যালি টু। আশা করি বুঝতে পেরেছো। দেখো, পরের কোয়েশ্চেনটা এইচসিএফ এলসিএম এর কোয়েশ্চেন। এটা কি বলছে দেখো, বলছে ইফ দ্য প্রোডাক্ট অফ দ্য টু নাম্বার ইজ 2400 অ্যান্ড দেয়ার এলসিএম ইজ 96, ফাইন্ড দ্য এইচসিএফ। তো এখানে আমাদের তো এই চিরাচরিত একদম বাচ্চা অবস্থা থেকে চলে আসে যে ফর্মুলাটা আছে, ঠিক আছে? সেই ফর্মুলাটা আমরা ইউজ করব। তো আমরা যা কি জানি যে দুটি সংখ্যার গুণফল ইকুয়ালস টু কী হয়? তার লসাগু গণিত গসাগু। তো আমার এখানে দেখো লসাগু দেওয়া আছে, তাহলে গসাগু ইকুয়ালস টু কী হবে? গসাগু ইকুয়ালস টু কী হবে? প্রোডাক্ট অফ দিস নাম্বার, অর্থাৎ 2400 দেওয়াই আছে, ডিভাইডেড বাই কী হবে? তার এলসিএম। এবার এই ভাগটা তোমাকে করতে বলেছে। দেখো, 24 দিয়ে যদি এটা কাটো, 24 4 কত হয়? 96, আর উপরে চলে আসে 100। তো 4 দিয়ে যদি 100কে কাটা হবে 25 হবে অ্যান্সার। তাহলে 25 কোথায় আছে? অপশান ডি, এটা নয়, ঠিক আছে? অপশান ডি, অর্থাৎ গসাগু বা যেটাকে ইংলিশে বলা হয় এইচসিএফ, ঠিক আছে? তাহলে ওটা হলো কত? 25। নেক্সট কোয়েশ্চেনটা দেখো, 41 কোয়েশ্চেন কি বলছে? বলছে জোসনা টেক্স, এটাকে একটু জুম করে দিই, ঠিক আছে, তা দেখতে পাবে। দেখো কি বলছে, জোসনা টেক্স 4 hours 30 minutes ইন ওয়াকিং এ ডিস্টেন্স অ্যান্ড রাইডিং ব্যাক
to some place where she started. She could walk both ways in 5 hours 40 minutes. The time taken by her to ride back both ways. আচ্ছা, তার মানে এই কোয়েশ্চেনটা কি বলেছে, জ্যোৎস্না বলে একজন আছে যে কি করে কোনো একটা সার্টেন ডিস্টেন্স, ধরো আমি এ পয়েন্টটা ধরছি আর এটা হলো বি পয়েন্ট। জ্যোৎস্না কি করে বলছে, জ্যোৎস্না প্রথমে এ থেকে বি অবধি ওয়াক করে যায়, ঠিক আছে। ওয়াক করে যাওয়ার পর কোনো কিছুতে চেপে চলে আসে, অর্থাৎ ফেরার সময় সে কী করে, রাইডিং ব্যাক করে, অর্থাৎ যাওয়ার সময় সে হেঁটে হেঁটে যায় আর ফেরার সময় কোনো কিছুতে, সেটা মোটর হতে পারে, সাইকেল হতে পারে কিংবা বাইক হতে পারে, কোনো কিছুতে চেপে সে চলে আসে। এবার বলছে যখন এইভাবে যাওয়া আসা করে তখন তার সময় লাগে কত, 4 ঘন্টা 30 মিনিট। তো এটাকে আমরা মিনিটে কনভার্ট করে নিই। দেখো 4 ঘন্টা মানে কত হয়, 1 ঘন্টায় 60 মিনিট, তাহলে 4 ঘন্টায় কত হবে, 4 ইন্টু 60 240, তার সাথে 30 মিনিট অ্যাড, অর্থাৎ প্রথম কেসটাতে 270 মিনিট লাগছে। নেক্সট কি বলছে, বলছে সি কুড ওয়াক বোথ ওয়েজ ইন 5 আওয়ার 40 মিনিটস, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে সে কী করতে পারে, এই যে রাস্তাটা ও হেঁটে আসছিল, এই কিছু গাড়িতে চেপে চলে আসছিল, সেই রাস্তাটা সে যদি আবার বলছে সে যদি আবার হেঁটে আসে, তো তখন তার টাইম লাগে 5 ঘন্টা 40 মিনিট। 5 ঘন্টা 40 মিনিট মানে কত, 5 ইন্টু 60, তার মানে 300, তার সাথে আরও 40 মিনিট, অর্থাৎ 340 মিনিট। এটা সেকেন্ড কেসে হচ্ছে। নিয়ে বলছে দ্য টাইম টেকেন বাই হার টু রাইড ব্যাক বোথ ওয়েজ, অর্থাৎ সে যদি এই যে দুটো, অর্থাৎ এ থেকে বিতে গেল, বি থেকে আবার এতে ফিরে এলো, এই দুটো যাত্রাটাই যদি টোটাল চেপে পার করে দেয় তাহলে তার কতক্ষণ সময় লাগবে সেটা পার করতে বলেছে। তাহলে দেখো যখন সে দুবার কি করলো, হাঁটা পথে গেল, তখন তার সময় লাগলো কত, 340 মিনিট। তাহলে এই দ্বিতীয় কেস থেকে আমরা এটা তো বলে দিতে পারি যে দুবার যখন হেঁটে গেল, অর্থাৎ এ থেকে বিতে গেল হেঁটে, আবার বি থেকে যখন হেঁটে এলো তখন তার টাইম লাগছে কত, 340 মিনিট। তাহলে একবার যদি হেঁটে গেছিলো তখন তার কত সময় লেগেছিল, নিশ্চয়ই 340-এর অর্ধেক, কত, 170 মিনিট, রাইট। এইবারে দেখো এইখানে বলছে যখন একবার হেঁটে গেছিলো, অর্থাৎ ফার্স্ট কেসটাতে একবার হেঁটে গেছিলো আর একবার কিছুতে চেপে চলে এসেছিলো, অর্থাৎ রাইডিং ব্যাক করেছিল যখন, তখন তার 270 মিনিট লেগেছিল। আর এখানে দেখতে পেলাম যে হাঁটাতে তো তার সময় কত লাগছে, 170 মিনিট। তাহলে বলো প্রথম কেসটাতে যদি 270 থেকে আমি 170 বাদ দিই, তাহলে যে 100 মিনিট টাইমটা পেলাম, সেই 100 মিনিট টাইমটা বেসিক্যালি কিসের, তার রাইডিংয়ে করে একবার ফেরত আসার টাইম। তাহলে একবার রাইডিং করতে, অর্থাৎ এ থেকে বি এর মধ্যে একটা ডিস্টেন্স 100 মিনিট টাইম লাগিয়েছিল। তাহলে এবার বার করতে আমাকে বলেছিল যে বোথ ওয়েজ, অর্থাৎ বোথ ওয়েজে যদি চেপে মানে যাওয়া আসা করতো তাহলে তার কত সময় লাগতো, নিশ্চয়ই 100 ডবল, অর্থাৎ 200 মিনিট। এবার 200 মিনিটকে যদি আমরা ঘন্টা মিনিটে কনভার্ট করি সেটা কত হবে, 60 3 180, অর্থাৎ 3 ঘন্টা 20 মিনিট। তাহলে 3 ঘন্টা 20 মিনিট হবে আমার অ্যান্সার, অর্থাৎ অপশন এ ইজ মাই কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো 43 নাম্বার কোয়েশ্চেন কি বলছে। 43 নাম্বার কোয়েশ্চেন বলছে, দেখো বলছে টু সাইকেলস স্টার্ট ফ্রম এ হাউস উইথ এ স্পিড অফ 24 কিলোমিটার পার আওয়ার at interval of 15 minutes. With how much more speed the woman coming from the opposite direction towards the house has to travel to meet the cycles at an interval of 10 minutes. আচ্ছা, এটা বেশ ইন্টারেস্টিং অঙ্ক, অঙ্কটা ভালো করে বুঝবে, ঠিক আছে। দেখো অঙ্কটা কি বলছে, যে ধরো এটা আমার বাড়ি, ওকে, কিউবিক্যাল শেপের বাড়ি আমার, ঠিক আছে। এই বাড়ি থেকে বলছে দুটো বাইসাইকেল স্টার্ট হলো চলতে, ঠিক আছে। এরকম বাইসাইকেল দুটো দিয়ে দাও, এ চলতে শুরু করলো কত কিলোমিটার স্পিডে, 24 কিলোমিটার প্রতি ঘন্টাতে। এ চলতে শুরু করার পরে আর একটা সাইকেলও চলতে শুরু করলো, ঠিক আছে। এই সাইকেলটাও একই জায়গা থেকে চলতে শুরু করলো, কিন্তু বলছে অ্যাট অ্যান ইন্টারভ্যাল অফ 15 মিনিটস, অর্থাৎ 15 মিনিট পর। তাহলে তুমি আমাকে একটা কথা বলো, যে যদি কোনো সাইকেল 24 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যায়, তাহলে 1 ঘন্টায় সে কত যাচ্ছে, 24 কিলোমিটার। তাহলে 15 মিনিট মানে কত, 15 মিনিট মানে হয় 15/60, অর্থাৎ 1/4 কি, আওয়ার, অর্থাৎ 1/4 ঘন্টা। তাহলে 1/4 ঘন্টায় এই প্রথম যে লাল সাইকেলটা সেটা কতটা ডিস্টেন্স চলে যাবে, 1/4 ঘন্টায় কত যাবে, 1 ঘন্টায় যদি 24 কিলোমিটার যায় তাহলে তার 4 ভাগ, তার মানে কত যাবে, 6 কিলোমিটার। অর্থাৎ আমি যদি এই লাল সাইকেলটাকে যখন এইখানে থাকবে, ঠিক আছে, তখন কি হলো, তখন কিন্তু এই বেগুনি কালারের যে সাইকেলটা সে চলতে শুরু করলো, অর্থাৎ এদের মধ্যে 15 মিনিটের টাইমের গ্যাপ বা ডিস্টেন্সের গ্যাপ কত হয়ে গেল,
কিলোমিটার। এটুকু আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। দেখো এটা কি করে হলো আর একবার বুঝতে যদি চাও আমি একবার বলে দিচ্ছি, ঠিক আছে। দেখো 24 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে প্রথম সাইকেলটা বলছে চলছিল, 15 মিনিট পর দ্বিতীয় সাইকেলটা অর্থাৎ এই যে বেগুনি কালারের সাইকেলটা সেটা চলতে শুরু করবে। তাহলে বলো যে 15 মিনিটে সে প্রথম সাইকেলটা কতটা ডিস্টেন্স চলে গেছে? 6 কিলোমিটার। এটা পেয়ে গেলাম, কারণ 15 মিনিট মানে হয় 1/4 আওয়ার। তাহলে এই 1 ঘন্টায় 24 কিলোমিটার যায়, তাহলে 1/4 ঘন্টায় কত যাবে? তার 4 ভাগ, তার মানে 6 কিলোমিটার। এবার তাহলে একটা জিনিস আমরা পেয়ে গেলাম যে বেগুনি কালার আর রেড কালারের সাইকেলের মধ্যে গ্যাপ কত? 6 কিলোমিটার। এইবারে কি হচ্ছে দেখো, তাহলে এই ছবিটা তোমরা মনে রাখো। তাহলে কি হলো, দুটো সাইকেল আমি পেলাম, যে দুটো সাইকেলের মধ্যে এটা ছিল বেগুনি কালারের, রাইট? ওকে, এই দুটো সাইকেলের মধ্যে গ্যাপ কত? 6 কিলোমিটার। এইবার কি হচ্ছে, সামনের দিক থেকে একটা ওমেন আসছে এদিকে, ঠিক আছে। সে কি বলছে, ফ্রম অপোজিট ডিরেকশন টুয়ার্ডস দ্য হাউস হ্যাজ টু ট্রাভেল টু মিট দ্য সাইকেলস অ্যাট অ্যান ইন্টারভেল অফ 10 মিনিটস। বলছে উইথ হাউ মাচ মোর স্পিড দ্য ওমেন কামিং। এবার বলছে যে নর্মাল যদি হতো, যে মেয়েটা ধরো এই জায়গায় দাঁড়িয়ে থাকতো, তাহলে সে কি হতো, এই সাইকেলটার সাথে দেখা করার কতক্ষণ পর? 15 মিনিট পর, কারণ এই 6 কিলোমিটার যা ডিস্টেন্সটা তোমার অরিজিনাল ডিস্টেন্স ওয়াইজ, সেটা টাইমের গ্যাপ কত? 15 মিনিটের, ঠিক আছে, অর্থাৎ 15 মিনিট পর চলেছিল। তাহলে এই মেয়েটা যদি স্থির অবস্থায় অপোজিট দিক থেকে এইদিকে আসতো, এরও তো একটা কিছু বেগ আছে, সেই বেগটা নিয়ে সে এদিকে ফিরে আসছে, তাহলে সে কি করতো, এই সাইকেলটার সঙ্গে অর্থাৎ প্রথম সাইকেলটার সাথে দেখা করার 15 মিনিট পর এই সাইকেলটাকে কি করতে পেতো? দেখতে পেতো। অর্থাৎ সে যদি এই জায়গায় কি করতো, দাঁড়িয়ে থাকতো, তাহলে এই সাইকেলটার সাথে দেখা করার 15 মিনিট পর ওই সাইকেলটাকে দেখা করতে পেতো। বাট এ তো কিছু একটা ভেলোসিটি নিয়ে আসছে, তার ফলে কি হয়েছে, সে প্রথম সাইকেলটার সাথে দেখা করার 10 মিনিট পরেই কী হচ্ছে, দ্বিতীয় সাইকেলটাকে দেখতে পেয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমাকে বলতে বলেছে যে ওই মেয়েটার গতিবেগ কত। তাহলে আমরা এবার কি হচ্ছে, তাহলে বেসিক্যালি এই যে 15 মিনিট ডিস্টেন্সটা ছিল, সেইটা সে এখন কত মিনিটে কভার করছে? 10 মিনিটে কভার করছে, ঠিক। তাহলে 10 মিনিটে কত কিলোমিটার কভার করছে? 6 কিলোমিটার, রাইট। তাহলে 10 মিনিট মানে কত হয়? 10 মিনিট মানে হয় 1/6 আওয়ার্স। এটা আমরা বুঝতে পারি যে 1 ঘন্টায় কত হয়? 60 মিনিট। তাহলে 10 মিনিট মানে কত হয়? 1/6 ঘন্টা। তাহলে দেখো ডিস্টেন্সটা হলো আমার 6 কিলোমিটার, টাইম লাগছে এত, তাহলে স্পিড কত? নিশ্চয়ই বলবে 36 কিলোমিটার প্রতি ঘন্টা। কী করে হলো? কারণ ডিস্টেন্স বাই টাইম, তাহলে টাইম মানে 1/6 করে দিলাম, সেই 6টা উপরে উঠে গেল, তার মানে 36। তাহলে 36 হয়ে গেল। বাট আমার সাইকেলটার বেগ কত ছিল? 24। তাহলে এই উমেনটার বেগ কী হচ্ছে? এবার রিলেটিভ ভেলোসিটির কনসেপ্ট, এ এদিক থেকে এদিকে যাচ্ছে, ও এদিক থেকে এদিকে আসছে। তাহলে একজন যদি, দেখো অন্য কালারে দেখায়, একজন যদি সাইকেলটা আমার 24 কিলোমিটারে যাচ্ছিল, ঠিক আছে, আর এদিকে উমেনটা আমার কিছু একটা ভেলোসিটি নিয়ে আসছিল, তাহলে দুজন যখন বিপরীত মুখে যায় তখন তাদের ভেলোসিটি কী হয়? অ্যাড। তাহলে সেই অ্যাড হওয়া ভেলোসিটিটা কত? আমার 36। তাহলে উমেনের ভেলোসিটি নিশ্চয়ই কত? 12 কিলোমিটার। তাহলে 12 কিলোমিটার হবে আমার অ্যান্সার। দেখো এই অঙ্কটার স্ট্যান্ডার্ড ভালো ছিল, লজিকটা খুব সুন্দর ছিল, তো অঙ্কটা খুব ইম্পর্ট্যান্টও ছিল। অঙ্ক যদি ভালো লেগেছে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে এই অঙ্কটা নিয়ে জানাবে, ঠিক আছে। আর শেয়ার করতে পারো বন্ধুদের মধ্যে এই অঙ্কটা, ঠিক আছে, ইন্টারেস্টিং একটু। তো দেখো পরের কোয়েশ্চেনগুলোর দিকে আমরা চলে যাই। দেখো এটা একটা রিজনিংয়ের কোয়েশ্চেন, এখানে বলেছে কমপ্লিট দ্য ফিগার। আচ্ছা, এখান থেকে অর্থাৎ বলেছে এই কোয়েশ্চেন মার্কটাতে কোন ফিগারটা হবে। তো দেখো কোয়েশ্চেন মার্কটাতে যে ফিগারটা, এখানে যদিও ফিগারগুলো খুব বড় করে দেখানো নেই, তো 2 নম্বর ফিগারটা এখানে সেট হয়ে যাবে। তো তোমরা একটু দেখে নিও, এখানে যেহেতু এটা প্রিভিয়াস ইয়ারের পেপার, ঠিক আছে, তো ইন ডিটেলসে তো ভালো করে দেখা যাচ্ছে না, তাই এই ধরনের কোয়েশ্চেন্সগুলো এখান থেকে করতে পারছি না আমরা। পরে দেখো এই কোয়েশ্চেনটা কি বলছে, বলছে দেখো এটা বেসিক্যালি পার্সেন্টেজ চ্যাপ্টারের কোয়েশ্চেন, ঠিক আছে। তো আমি এখানেই থাকি। পার্সেন্টেজ চ্যাপ্টারে এই কোয়েশ্চেন্সগুলো বেসিক্যালি খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। হাইট তো হয়ে যাচ্ছে, ওকে। দেখো এই কোয়েশ্চেনটা কী বলছে, বলছে ইন এ ক্লাস 60 স্টুডেন্ট, অর্থাৎ একটা ক্লাস কি আছে, 60 জনের একটা ক্লাস আছে। সেখানে কি বলছে দেখো, 42 লাইক ম্যাথস, 32 লাইক ইংলিশ, আর বলেছে 12 লাইক নাইদার ম্যাথস নর ইংলিশ, ঠিক আছে। তাহলে কী হলো, তো এই ধরনের অঙ্কগুলো তোমরা কিভাবে করবে, একটা অঙ্ক খুব ভালোভাবে বোঝো, এই ধরনের অঙ্কগুলো খুব ইম্পর্ট্যান্ট, অনেক ক্ষেত্রে অনেক স্টুডেন্টরা কিন্তু করতে পারে না। তো দেখো কী করে করবে, প্রথমে একটা এরকম বড় বক্স করে নেবে, ঠিক আছে। তাহলে এই বক্সের ভেতরে কি বলেছে দেখো, দুটো সাবজেক্ট দেওয়া আছে, তাহলে দুটো সাবজেক্টের আমরা ভেন ডায়াগ্রাম টানবো। হলো,
এবার কি বলেছে দেখো, বলেছে দেখো 42 জন বলছে ম্যাথ পছন্দ করে, 32 জন ইংলিশ পছন্দ করে, আর 12 জন এমন আছে যে না ম্যাথ পছন্দ করে না ইংলিশ পছন্দ করে। তাহলে দেখো এই জায়গাতে বেসিক্যালি কি হয়, এক দিকটা যদি আমি ম্যাথের জন্য রাখি আর এক দিকটা যদি ইংলিশের জন্য রাখি, এই ছকটা বেসিক্যালি আমি টেনেছি পছন্দের উপর বেস করে, ঠিক আছে। তার মানে এই যে জায়গাটা হয়ে আছে এখন, এই জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটা কি শুধু ম্যাথ পছন্দ করে, আচ্ছা এই জায়গাটা কি শুধু ইংলিশ পছন্দ করে, আর এই মাঝের যেটা কমন সেকশন আছে দেখতে পাচ্ছ মাঝের সার্কেলের মধ্যে, এই জায়গাটা কি না, এই জায়গা হলো যেখানে ম্যাথও পছন্দ করে আর ইংলিশও পছন্দ করে এমন ছেলে থাকবে। ওকে, এইবার দেখো আর বাকি যে পড়ে থাকা অংশটা অর্থাৎ বক্সের ভেতরে সার্কেলটা বাদ দিয়ে বাকি যে অংশটা রয়েছে সেটা কি, যে জায়গাটাতে কেউ থাকবে না, অর্থাৎ না ম্যাথ পছন্দ করা না ইংলিশ পছন্দ করা ছেলে থাকবে। তো সেইটা দেখো এখানে কত বলেছে, 12 জন। তাহলে 12 আমার এই জায়গায় কোথাও আছে। এইবার দেখো এই যে 12 জন বলা রইলো, ঠিক আছে, এবার তারপরে কি বলেছে দেখো, তাহলে বাকি পছন্দ করা ছেলে বলো, অর্থাৎ 60 জন স্টুডেন্টের মধ্যে 12 জন স্টুডেন্ট আমরা এমন পেলাম যাদের কোনো সাবজেক্টই পছন্দ নয়। তাহলে আমার পছন্দ হওয়া স্টুডেন্ট কত আছে, যাদের একটা না একটা সাবজেক্ট পছন্দ, কতগুলো, 48 জন। টোটাল স্টুডেন্ট যদি আমার 60 হয় তাদের মধ্যে 12 জনের যদি কোনো সাবজেক্টই পছন্দ না হয়, তাহলে 48 জন এমন স্টুডেন্ট আমার আছে যাদের কোনো না কোনো সাবজেক্ট পছন্দ। ওকে, এত দূর অব্দি ক্লিয়ার। এবার কি বলছে দেখো, এখানে বলছে দেখো, বলছে 42 জনের কি পছন্দ, ম্যাথস পছন্দ। তাহলে 42 জনের যদি ম্যাথস পছন্দ হয়, আবার 48 জনের কি আছে যাদের ম্যাথস ইংলিশ বোথ পছন্দ, তাহলে এই 42 জনের মধ্যে ম্যাথসও আছে, আবার এমনও হতে পারে যে ম্যাথস পছন্দ করে, বাট 48 জনের মধ্যে কি আছে, ম্যাথস ইংলিশ বোথ আছে। তাহলে দেখো 6 জন ক্যান্ডিডেট এমন আছে যাদের শুধু কি আছে, ইংলিশ পছন্দ। তাহলে ওই 6 জনকে আমি এইখানে করে দিলাম, কারণ এই জায়গাটা কি শুধু ইংলিশ পছন্দের জায়গা। নেক্সট দেখো 32 জন বলেছে ইংলিশ পছন্দ করে, আবার 48 জন এমন কি আছে যাদের ম্যাথ ইংলিশ বোথ পছন্দ। তাহলে নিশ্চয়ই 16 জনের কি আছে, শুধু ম্যাথ পছন্দ। আর বাকি দেখো 16 আর 6 কত হলো, 16 আর 6 হলো 22, আর মাঝে কত হলো 26। তাহলে 26 জন এমন ব্যক্তি আছে যাদের ম্যাথও পছন্দ ইংলিশও পছন্দ, রাইট। তাহলে এইভাবে দেখো টোটাল কমপ্লিট হয়ে গেল। দেখো 12 আর 16 কত হয় 28, 28 আর 26 কত হয় 54, 54 আর 6 60, অর্থাৎ টোটাল ক্যান্ডিডেট 60 জন ছিল। তো এই ছবিটা আমাদের হয়ে গেল। এবার এই ছবিটা যখনই হয়ে গেল আমাদের সমস্ত কোয়েশ্চেন কিন্তু হয়ে যাবে। তো এই ছবিটা এইভাবে কিন্তু একটু বুঝে বুঝে করতে হবে। একবার এই ছবিটা যদি দাঁড় করিয়ে দাও তাহলে কিন্তু তোমাদের কোয়েশ্চেন সলভ করতে আর কোনো প্রবলেম হবে না। দেখো এবার কোয়েশ্চেনগুলো কী কী বলেছে। প্রথম কোয়েশ্চেন বলেছে স্টুডেন্টস হু লাইক অনলি ম্যাথস ফ্রম হোয়াট পার্সেন্টেজ অফ টোটাল নাম্বার অফ স্টুডেন্টস ইন দ্য ক্লাস। বলছে অনলি ম্যাথ পছন্দ করা ছেলে এমন কতগুলো আছে। তো অনলি ম্যাথ পছন্দ করা ছেলে আমার কারা, অনলি ম্যাথ পছন্দ করা ছেলে আমার এই 16 জন। তাহলে 16 জন, এবার টোটাল ক্যান্ডিডেট কতজন ছিল আমার 60 জন। তাহলে এইটা আমি টোটালটা মুছে কত করবো, দেখো এই ডেটাটা কিন্তু তোমরা মনে রাখবে 16, 26, 6। আমি পরের বারে তো মুছতে হবে অঙ্কটা, তখন কিন্তু আমি ডেটাটা ডাইরেক্ট লিখবো, ঠিক আছে। তাহলে 16/60 করবো। তো দেখো 16/60 ইন্টু 100, এটাই হবে আমার অ্যান্সার। তো দেখো 0 0 চলে গেল, তার মানে 160/6। তো 6 দিয়ে কাটো, 6 দুগুণে 12, 4 40, 6 6 36, তাহলে 26 আসছে। তাহলে 26 পয়েন্ট সামথিং যাবে। তো এবারে উত্তরগুলো দেখি, দেখো 26 পয়েন্ট দিয়ে একটাই অপশান আছে, অর্থাৎ 26.67 হবে আমার অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনটা কী বলেছে দেখো, নেক্সট কোয়েশ্চেন বলেছে দেখো, বলেছে হাউ মেনি স্টুডেন্টস লাইক বোথ ম্যাথস অ্যান্ড ইংলিশ। তো আমার ডাটাটা কীরকম ছিল, এরকম মতন একটা ছক ছিল, ঠিক আছে। এই দিকটা দিয়েছিলাম ম্যাথের, এই দিকটা দিয়েছিলাম ইংলিশের, এখানে মনে হয় 6 ছিল, এখানে 26 ছিল, আর এখানে 16 ছিল, আর এখানে 12 ছিল। এবার এখানে বলেছে হাউ মেনি স্টুডেন্টস লাইক বোথ ম্যাথস অ্যান্ড ইংলিশ। ম্যাথস আর ইংলিশ তার দুটোই পছন্দ, তার মানে এই জায়গাতে কত ছিল 26। তাহলে 26 হবে এটার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনটা কি বলছে, নেক্সট কোয়েশ্চেন বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেন করার আগে আগে আবার ওই ছকটা একবার টেনে নিই, ঠিক আছে। তো ছকটা কেমন ছিল, এরকম, এখানে 26, এখানে 6, আর এখানে 16, আর এখানে 12। কী বলছে দেখো, হাউ মেনি স্টুডেন্টস লাইক এক্স্যাক্টলি ওয়ান সাবজেক্ট। এক্স্যাক্টলি ওয়ান সাবজেক্ট অর্থাৎ একটা সাবজেক্ট পছন্দ কাদের, দেখো একটা সাবজেক্ট পছন্দের জায়গা কোনগুলো, এই জায়গাটা কি
শুধু ম্যাথ, মানে ওর শুধু ম্যাথই পছন্দ, ইংলিশ পছন্দ নয়। আর এই জায়গাটা কি, শুধু ইংলিশ পছন্দ, আর কোনো সাবজেক্ট পছন্দ নয়। তাহলে দেখো এই 16 জন আর এই 6 জন, এই দুজনের কিন্তু একটা একটা করে সাবজেক্ট পছন্দ, বাকি কিন্তু কোনো সাবজেক্ট পছন্দ নয়। এটা ম্যাথসে ছিল, এটা ইংলিশে ছিল। তাহলে এই 16 আর 6 কতজন আছে? 22 জন। তাহলে 22 জন ক্যান্ডিডেট এমন আছে যাদের একটা করেই সাবজেক্ট পছন্দ। নেক্সট কোয়েশ্চেনে দেখি। নেক্সট কোয়েশ্চেন বলছে, দেখো আমি এখানে চলে আসি, বলছে ইফ সাইন এক্স ইকুয়ালস টু 4/5 দেন সেক্স স্কোয়ার এক্স মাইনাস 1। তো সেক্স স্কোয়ার এক্স মাইনাস 1 ত্রিকোণমিতির ফর্মুলা, খুব ইজি ফর্মুলা, আমরা জানি সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত হয়? 1। তাহলে সেক্স স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়ালস টু কত হবে? ট্যান স্কোয়ার থিটা। তাহলে এটা তো ফর্মুলা, তার মানে সেক্স স্কোয়ার এক্স মাইনাস 1 ইকুয়ালস টু কত? ট্যান স্কোয়ার এক্স। তাহলে ট্যান স্কোয়ার এক্সের ভ্যালু বার করতে বলেছে। তাহলে সাইন এক্স মানে কত? একটা যখন সমকোণী ত্রিভুজ নাকি, তাহলে সাইন এক্স মানে কি হয়? লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব মানে 4, অতিভুজ মানে 5। আচ্ছা, এটা যদি 4 হয়, এটা অবভিয়াসলি কত হয়? 3 হয়, এটা আমরা জানি, কারণ 3 4 5 কি হয়? পিথাগোরিয়ান ট্রিপলেট হয়। অর্থাৎ 3 যদি আমার ভূমি হয়, 4 হবে লম্ব, 5 হবে কি তার অতিভুজ। এই রকম রেশিওতে চলতে থাকে। 3-এর বদলে যদি এটা কত দেওয়া থাকে? 6, তাহলে এটা অবভিয়াসলি 8 হবে, আর এটা তখন কত হবে? 10 হবে। এরকম আরও ট্রিপলেট আছে, যেমন 5 12 13, ঠিক আছে। তারপর তোমার 21 25, 17 21 25 এরকম ট্রিপলেট হয়। তো এই ট্রিপলেটগুলো তোমরা মুখস্থ রাখবে। তাহলে দেখো এটা পেয়ে গেলাম। তাহলে এবার বার করতে কি হতো আমাকে? ট্যান স্কোয়ার এক্সের ভ্যালু। তো ট্যান মানে কি হয়? ট্যান মানে হয় লম্ব বাই ভূমি। তাহলে আমার এখানে লম্ব কত? লম্ব মানে 4, আর ভূমি কত? 3। তাহলে লম্ব বাই ভূমির স্কোয়ার এসেছিল, তাহলে 16 বাই কত হবে? 9, কারণ 4-এর স্কোয়ার 16 আর 3-এর স্কোয়ার 9। তাহলে 16/9 কোন অপশানে দেওয়া আছে? অপশান ডিতে মোস্ট প্রবাবলি দেওয়া আছে। তাহলে অপশান ডি কত হবে? এটার কারেক্ট অ্যান্সার। নেক্সট 53 নাম্বার কোয়েশ্চেন কি বলছে দেখো। বলছে ইফ দ্য লেটার্স প্রভা ইজ কোডেড অ্যাজ 27595, হিতাল ইজ কোডেড অ্যাজ 68354, ভারতী কি নামে কোডেড হবে? তো এখানে দেখো এ এ আচ্ছা, দুটো এ কে কোড দিয়েছে দেখো 5 দিয়ে, অর্থাৎ এ এর কোড কত? 5। এখানে দেখো ভারতীতে কি আছে? থার্ড আর ফিফথ, এই দুটোতে 5 আছে। তাহলে আমরা অপশানগুলো একটু চেক করি যে কোথায় থার্ড আর ফিফথে 5 আছে। তো দেখো অপশান সিতে দেওয়া আছে 3 নম্বর পজিশন আর 5 নম্বর পজিশনে 5 দেওয়া আছে। অপশান সিটাই হবে আমার কারেক্ট অ্যান্সার। বাস, ওটা করে চলে এসো, আর বাকি কিছু দেখার দরকার নেই। আচ্ছা, এখানে দেখো কি বলেছে, ফাইন্ড দ্য এইচসিএফ অফ এই দুটো নাম্বার, ঠিক আছে। এবার দেখো এই গসাগু বার করার তো অনেক নিয়ম থাকে, ঠিক আছে। তো আমি যে নিয়মটা ফলো করি বেসিক্যালি, আমি বিভিন্ন ধরনের অঙ্কর ক্ষেত্রে বিভিন্ন ধরনের নিয়ম ফলো করে থাকি। তো এইখানের ক্ষেত্রে যেহেতু অপশানগুলো আমি দেখতে পাচ্ছি চোখের সামনে, আমার 231 241 251 261 এরকম আছে, তাহলে আমি এখানে ডিফারেন্স মেথডটা ইউজ করব। কারণ আমরা জানি দুটো সংখ্যার গসাগু সবসময় তাদের কি হয়? তাদের যে বিয়োগফল, সেই বিয়োগফলের থেকে কি হয়? ছোট হয়, ঠিক আছে। বিয়োগ ফলের থেকে কখনোই কোনো দিন বড় হতে পারে না। যেমন দেখো তোমাকে একটা সহজ এক্সাম্পল দিয়ে বোঝাই, যে ধরো তোমাকে বার করতে দিল কি 4 আর 6-এর মধ্যে গসাগু। তাহলে এই গসাগুটা কখনোই কিন্তু 4 আর 6-এর মধ্যে বিয়োগফল বা অন্তর কত হয়? 2। এই 2-এর থেকে কিন্তু কোনো দিন বড় হতে পারবে না, সব সময় কি হবে? 2-এর থেকে ছোট হবে, এবং 2-এর একটা ফ্যাক্টর হবে, অর্থাৎ কি বলবো, গুণনীয়ক হবে, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু আমরা এই মেথডটাই অ্যাপ্লাই করব। তাহলে আমরা বেসিক্যালি দুটো নাম্বারের কি করব? ডিফারেন্সটা নিয়ে নেব। দেখো কী কী আছে নাম্বারগুলো, কী কী আছে? 2259 আর দেওয়া আছে 1757। তাহলে এই দুটোর বিয়োগ করি, 9 থেকে 7 গেলে 2 0 5, অর্থাৎ 502, ঠিক আছে। তার মানে এদের গসাগু কখনোই 502-এর থেকে অধিক হতে পারে না। সবসময় কী হবে? হয় 502 হবে, কিংবা 502-এর একটা কী হবে? ফ্যাক্টর হবে, ঠিক আছে। 502-এর ফ্যাক্টর, এর 502-এর ফ্যাক্টর এই অপশানগুলোর দিকে দেখাও। 231ও নয়, 241ও নয়, কিন্তু 251 কি 502-এর ফ্যাক্টর, কারণ 251-কে 2 দিয়ে গুণ করলেই আমরা কি পেয়ে যাই? 502 পেয়ে যাই। তাহলে অবভিয়াসলি 251 কি হবে? এর গসাগু হবে। নেক্সট দেখো এটা কি বলেছে, এটা তো সিম্পল অঙ্ক লাগছে আমার। ডাব্লিউ ইকুয়ালস টু -2, এক্স ইকুয়াল টু 3, ওয়াই ইকুয়ালস টু 0, জেড ইজ ইকুয়ালস টু -1/2 হলে ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস। তাহলে ডাব্লিউ স্কোয়ার, তার মানে -2-এর স্কোয়ার, তার মানে 4,
রুট ওভার অফ দিয়েছে দেখো এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারের ভ্যালু কত 3-এর স্কোয়ার তার মানে 9, প্লাস দিয়েছে ওয়াই স্কোয়ার, ওয়াই মানে 0, তার মানে 4-এর সাথে √9, √9 মানে কত 3, তাহলে 4-এর সাথে 3 গুণ করলে কত হয় 12। বাস, তাহলে 12 তো অপশানে দেওয়া নেই, আমি কিছু ভুল করেছি কি? ডাব্লিউ স্কোয়ার মানে 4 মাইনাস 2 স্কোয়ার, আচ্ছা জেড স্কোয়ার, ও সরি জেড স্কোয়ার ছিল, তাহলে ভুল করেছি। দেখো ডাব্লিউ স্কোয়ার মানে 4, আর এখানে ছিল জেড স্কোয়ার, জেড স্কোয়ার মানে মাইনাস হাফের স্কোয়ার তার মানে 1/4 প্লাস 0। আচ্ছা তাহলে 4 গণিত 1/4 রুট করলে কত হয় 2, তাহলে এটা কাটলে কত হবে 2, অর্থাৎ 2 হবে অ্যান্সার। অপশন সি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট এই কোয়েশ্চেনটা কি বলছে দেখো, বলছে রাম সেড, অর্থাৎ রাম বলল, রাম কি বলল, দ্য গার্ল ইজ দ্য ওয়াইফ অফ দ্য গ্র্যান্ডসন অফ মাই মাদার, হু ইজ রাম টু দ্য গার্ল অফ দ্য গ্র্যান্ডসন অফ মাই মাদার। ঠিক আছে, তাহলে রাম আছে, রামের মা আছে, ঠিক আছে, তারপর বলছে মায়ের গ্র্যান্ডসন, তাহলে মায়ের গ্র্যান্ডসন তার মানে কি, মায়ের গ্র্যান্ডসন মানে কি মায়ের ছেলের ছেলে, তার মানে রামের ছেলে। ওকে বেশ, দিস গার্ল ইজ দ্য ওয়াইফ, তাহলে ছেলের কি ওয়াইফ, তার মানে কি ছেলের বউ। বেশ, এবার কি বলছে হু ইজ রাম টু দ্য গার্ল, অর্থাৎ রাম এই মেয়েটার কে হয়, তো রাম দেখো এই মেয়েটার কে হচ্ছে, কে হচ্ছে শ্বশুর, শ্বশুরকে ইংলিশে কি বলা হয় ফাদার ইন ল, তাহলে ফাদার ইন ল। নেক্সট দেখো এটা সলভ করতে দিয়েছে, কি বলেছে x মাইনাস 3 ইকুয়াল টু 3x প্লাস 7, তাহলে এক কাজ করি 3xটা এদিকে নিয়ে আসি, তাহলে মাইনাস 2x ইকুয়ালস টু 10, তাহলে x ইকুয়ালস টু -5, তো -5। আচ্ছা কম্পিউট, এটা কি বলতে বলেছে কম্পিউট, আচ্ছা কম্পিউট এখানে টার্মসটা দেখো কি কি আছে, 33800 ভাজিত দিয়েছে 520 ভাজিত দিয়েছে 5, তাহলে এখানে আমরা কি করব, এই জিনিসটা বেসিক্যালি যদি আমরা একটু ভেঙে ফুটে লিখি তাহলে এই দুটো টার্মসের কি হয়ে যায় গুণ হয়ে যায়, তার মানে এটাকে যদি আমি ভেঙে লিখি 33800 ডিভাইডেড বাই কী হবে 520, এটা 5 গণিত 5, ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেশন করতে হবে। দেখো 5 দিয়ে এটা কাটবো, 5 দিয়ে অন্য কালারে কাটাটা দেখায়, 5 6 30, 3 8 30, 5 7 35, 3 30, 5 6 30, 0, এই 0 0 চলে গেল, 52 কত দিয়ে যাবে 676, আচ্ছা 52 10 মানে কত হয় 520, তা 10-এর কাছাকাছি কোনো অপশন দেখো 31 325 352 অনেক দূরে দূরে অপশন, তাহলে 13টাই হবে। আবার দেখো 13 মানে 3 3 আর 2 গুণ করলে 676 চলে আসে, তাহলে এই অপশনটাই ডেফিনেটলি কারেক্ট হবে। আচ্ছা এটা দেখো একটা স্টেটমেন্ট কনক্লুশন টাইপ কোয়েশ্চেন, যদিও দেখতে পাচ্ছি, আচ্ছা ঠিক আছে দেখো আমি এখানে সাইডে সরি, আচ্ছা কি বলছে দেখো, বলছে নো উইন্ডো ইজ মাঙ্কি, ঠিক আছে, নো উইন্ডো ইজ মাঙ্কি, তাহলে এখানে করলাম উইন্ডো আর এখানে করলাম মাঙ্কি, বলছে উইন্ডোর কোনো অংশ মাঙ্কিতে নেই, ঠিক আছে, নো উইন্ডো ইজ মাঙ্কি মানে উইন্ডোর কোনো অংশ মাঙ্কিতে নেই। কি বলছে নেক্সট, কি বলছে অল দ্য মাঙ্কিজ আর ক্যাটস, মাঙ্কির আবার গোটাটাই বলছে ক্যাটসের মধ্যে আছে। ওকে নেক্সট এবারে কনক্লুশনগুলো কী কী বলছে দেখো, বলছে নো উইন্ডো ইজ ক্যাট, নো উইন্ডো ইজ ক্যাট, দেখো উইন্ডো আর ক্যাট সম্পর্কে কিন্তু কোনো সম্পর্ক বলা নেই। এবার তাহলে এই ধরনের কনক্লুশনগুলো কিন্তু আমরা ডিরেক্টলি কিছু বলতে পারবো না, এগুলোকে আমরা কি ধরি ভুলই ধরে নিই, ঠিক আছে। নেক্সট কী বলছে নো ক্যাট ইজ উইন্ডো, নো ক্যাট ইজ উইন্ডো, তো দেখো নো উইন্ডো ইজ মাঙ্কি এটা বলা ছিল, তাহলে নো ক্যাট ইজ উইন্ডো এটা সম্পর্কে কিন্তু এখানে ডেফিনেটলি কিছু বলা নেই। নেক্সট কি আছে দেখো সাম ক্যাটস আর মাঙ্কিজ, তো দেখো অল মাঙ্কিজ আর ক্যাটস এটা বলেছিল, তাহলে তার বিপরীত কী হবে সাম ক্যাটস আর মাঙ্কিজ, এটা কিন্তু ডেফিনেটলি কারেক্ট হবে। তাহলে এইটা আমরা কনক্লুসিভলি বলতে পারছি যে হ্যাঁ এটা হতে পারে, ঠিক আছে, বাকিগুলোর দেখো সম্ভাবনা আছে হতেই পারে, বাট আমরা ডেফিনেটলি বলতে পারি না, কারণ যে জিনিসটা সম্পর্কে আমার ডিটেলসে কিছু বলা নেই, ধরো আমি কোনো জিনিস সম্পর্কে কিছু জানি না, তাহলে সেটা ভালো হতে পারে সেটা খারাপও হতে পারে, আবার কিছু নাও হতে পারে, সেটা পৃথিবীতে নাও এক্সিস্ট করতে পারে, অর্থাৎ তার সমস্ত ধরনের সম্ভাবনাই কি পসিবল, বাট সেখানে আমরা তো বলে দিতে পারি না যে সেটা খারাপ বা সেটা ভালো
বা সেটা পৃথিবীতে আছে, সেই ধরনের কনসেপ্ট বা কী বলবো কনক্লুশনগুলো আমরা টানতে পারি না। তাহলে যেটা সম্পর্কে জানি না সেটা সম্পর্কে সমস্ত পসিবিলিটি হতে পারে, অর্থাৎ সব কিছুই হতে পারে, বাট কোনো কনক্লুশন আমরা টানতে পারি না। নেক্সট কী বলছে, অল দ্য ক্যাটস আর মাঙ্কিস, বলছে সমস্ত ক্যাটগুলোই মাঙ্কি। তো এটা তো নয়, বলেছে সমস্ত মাঙ্কি ক্যাট, তাহলে তার অপোজিট যে অল ক্যাটস আর মাঙ্কি সেটা কিন্তু এখানে বলা নেই। তাহলে এখানে যেটা কনক্লুশনটা ঠিক হবে কী হবে, অনলি অন কনক্লুশন 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, এটাও এই ফিগারটাকে কমপ্লিট করতে বলেছে, যে এখানে কোন ফিগারটা বেসিক্যালি এখানে বসলে পরে এটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখো এখানে বেসিক্যালি যেটা দেখতে পাচ্ছি অপশন ফিগার 4, ফিগার 4 যদি কমপ্লিট বসে, এটা ঘুরলো, এটা উঠলো, এটা বাঁ দিকে যাবে, অর্থাৎ এইটা হতে পারে, ঠিক আছে, এইটা হলে কিংবা এইটা, দেখি একটু, আচ্ছা এইটা হবে না, কারণ এইটা হলে দুটো মাথা একদম পাশাপাশি লেগে যাবে, কারণ এটা হয়নি, কারণ এই অপশানটা তাহলে কী হবে, কারেক্ট হবে। নেক্সট দেখো এটা কি বলছে, বলছে যদি যুক্ত চিহ্ন মানে গণিত চিহ্ন হয়, বিয়োগ চিহ্ন মানে যুক্ত চিহ্ন হয়, গণিত চিহ্ন মানে ভাজিত চিহ্ন হয়, আর ভাজিত চিহ্ন মানে যদি বিয়োগ চিহ্ন হয়, তাহলে এটার ভ্যালু কত হবে। তো এগুলো খুব সহজ কোশ্চেন। দেখো 6 বিয়োগ চিহ্ন মানে এখানে দেওয়া আছে যুক্ত চিহ্ন, 9 যুক্ত চিহ্ন মানে এখানে দেওয়া আছে গণিত চিহ্ন, 8 গণিত চিহ্ন মানে এখানে দেওয়া আছে ভাজিত চিহ্ন, তাহলে 3, আর ভাজিত চিহ্ন মানে দেওয়া আছে বিয়োগ, তাহলে এটা করতে হবে। তো দেখো এখানে কি কাজ, কোন কাজটা আগে করব আমরা, এখানে দেখতে পাচ্ছি দেখো গুণ আর ভাগের এই পোর্শনটা পড়ে আছে, তো গুণ আর ভাগের ওই পোর্শনটা আমাদেরকে আগে করতে হবে। তাহলে 6 প্লাস 9 8 কত হয় 72, 72কে 3 দিয়ে ভাগ করলে কত হয় 24, মাইনাস 20, তাহলে দেখো 24 আর 6 যোগ করলে হয় 30, 30 থেকে 20 বাদ দিলে হয় 10, তাহলে 10 হবে আমার কারেক্ট অ্যান্সার, অর্থাৎ অপশান সি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। এগুলো সব জিকের কোশ্চেন। এটাও দেখো বেসিক্যালি নন ভার্বাল রিজনিংয়ের কোশ্চেন। তো দেখো এই শিফটটাতে নন ভার্বাল রিজনিংয়ের অনেক কোশ্চেন এসেছিলো, ঠিক আছে, এর আগে এতগুলো প্রবলেম শিফট করালাম, একটাতেও নন ভার্বাল রিজনিংয়ের কোশ্চেন আসেনি, বাট এই শিফটটাতে কিন্তু অনেকগুলো কোশ্চেন আমরা দেখতে পেলাম। তো দেখবে নন ভার্বাল রিজনিংয়ের কিন্তু প্র্যাকটিসও তোমরা পরীক্ষার আগে করে যেও। তো দেখো এটা আশা করি তোমরা পারবে, ঠিক আছে, দেখে দেখে বলতে হবে যে এটা কোনটা ফিগারটা হবে, তো এটা আমি আর বলছি না। আচ্ছা নেক্সট কোয়েশ্চেনটা দেখো, একটা ডাটা ইন্টারপ্রিটেশনের কোয়েশ্চেন। সো এই কোয়েশ্চেনটা কি বলছে দেখো, বলছে দ্য ফলোয়িং টেবিলস গিভস দ্য এক্সপেন্ডিচার অফ এ কোম্পানি পার, কি বলবো, কি লেখা আছে, পার অ্যানাম ওভার দ্য গিভেন ইয়ার্স, ঠিক আছে, খরচ সম্পর্কে দেওয়া আছে একটা কোম্পানির, ঠিক আছে, প্রত্যেক বছরের। তো এখানে কি বলছে, কোয়েশ্চেনটা কি বার করতে বলেছে সেটা একবার দেখি। কোয়েশ্চেন বার করতে বলেছে দ্য রেশিও বিটুইন দ্য টোটাল এক্সপেন্ডিচার অন ট্যাক্সেস ফর অল ইয়ার্স টু দ্য টোটাল বোনাস ফর অল ইয়ার্স রেসপেক্টিভলি ইজ, অর্থাৎ বলেছে টোটাল খরচা ট্যাক্সে টু দ্য বোনাসে, ঠিক আছে, এদের অনুপাত বার করতে বলেছে। তো দেখো এবার বোনাস আর ট্যাক্সের কোথায় কি আছে, তো দেখো বোনাস, আচ্ছা বোনাস এইগুলো, বোনাস এগুলো আর ট্যাক্স এগুলো, তো এগুলো সব যোগ করতে হবে, দিয়ে এদের কি করতে হবে, অনুপাত বার করতে হবে। তো দেখো এখানে অপশানগুলো কেমন কেমন দেওয়া আছে, 9:40, আচ্ছা ঠিক আছে। তো দেখো এখান থেকে যেটা আমার মাথায় আসছে সেটা হলো, দেখো একবার তো আমি তো একবার অপশানগুলো দেখলাম, সেই জন্য বলছি এই অঙ্কটা দেখো করার দরকার নেই, কি কেন করার দরকার নেই আমি বলে দিই তোমাদেরকে। দেখো একবার বোনাসের ভ্যালুগুলো কত দেওয়া আছে, 3.0, 2.52, 3.84, 3.68, 3.96, ঠিক আছে, অর্থাৎ 3.2 এরকম এরকম। আর ট্যাক্সেসগুলো দেখো 83, 108, 74, 88, 98, তার মানে এগুলো অনেক বেশি, এগুলো অনেক কম। তাহলে এমন একটা রেশিও বেরোবে যেটাতে প্রথম রেশিওটা অর্থাৎ বোনাসের রেশিওটা কি অনেক কম, আর ট্যাক্সের রেশিওটা অনেক বেশি। এবার অপশানগুলোর দিকে একটু দেখি, দেখো 9:40 দুটোই কাছাকাছি, তো এটা তো হলো না। 25:30 এটাও হবে না। তারপরটা দেখো দেখা ছিল 451:17, এটা চান্স আছে, দেখো 400 এখানে অনেক বেশি, 17 অনেক কম। আর 1:25 এটাও হওয়ার চান্সেস আছে, বাট এটা হবে না, কারণ এখানে দেখো 400 এখানে প্রথমেই বার করতে বলেছে কিসের,
এক্সপেন্ডিচার অন ট্যাক্সেস, ট্যাক্সেস অর্থাৎ বেশি ভ্যালুটা, অর্থাৎ প্রথমে কী হবে বেশি ভ্যালুটা আর পরে কী হবে কম ভ্যালুটা। দেখো অপশান সিতে আমার এমন একটা অপশান ছিল যেটা প্রথমটা ছিল অনেক বেশি আর ডি অর্থাৎ অনেক কম, অর্থাৎ এখানে সি অপশানটা করে দিলেই হয়ে যাবে। এমনি যোগ করে তো করাই যায়, বাট একটু স্মার্ট অ্যাপ্রোচ আমরা লাগাই, তো সেই জন্য এই অঙ্কটা কিন্তু আমরা করব না। নেক্সট কোয়েশ্চেনটার দিকে চলে যাব। নেক্সট দেখো এই ডিআই থেকে কোয়েশ্চেন কী বলছে দেখো, বলছে এক্সপেন্ডিচার অন ফুয়েল অ্যান্ড ট্রান্সপোর্ট ফর্মস হোয়াট পার্সেন্টেজ অফ এক্সপেন্ডিচার অন স্যালারি ফর ইয়ার 2001, 2001-এ খরচা কত হয় বলছে ফুয়েল এবং ট্রান্সপোর্টের খরচা স্যালারির টার্মসে বার করতে বলেছে, স্যালারির টার্মসে, স্যালারি আর ফুয়েল অ্যান্ড ট্রান্সপোর্ট। তো দেখো 2001-এ যেটা দেখতে পাচ্ছি আমার ফুয়েল অ্যান্ড ট্রান্সপোর্টে 133 ইউনিট আর স্যালারিতে কত হয়েছে 336, তাহলে 133/336 এটা বার করতে বলেছে। ইনটু কত করতে হবে 100 করতে হবে। তাহলে দেখো এটা জাস্ট ক্যালকুলেশন করতে হবে এবার। তো এটাকে কত করবে দেখো 133-এ যদি আমরা 3 গুণ করি কত হবে, 133-এ 3 গুণ করলে কত হয় মোটামুটি তোমার 393, ঠিক আছে। তাহলে অত তো হবে না, তাহলে এইখান থেকে দেখো এবার কাটাকুটি করতে হবে। 2 দিয়ে যদি এটা কাটা 50 আর এটা হবে 2 ষোলো 32 আর 1 16 অর্থাৎ 168। এবার দেখো 5 দিয়ে যদি এটাকে করো গুণ করো, তাহলে 133-এর সাথে 5 গুণ করলে কত হবে 5 3 15, 5 হাতে রইল 1, 5 13 65, 1 66, 0/168। এবার 2 দিয়ে কাটলে এটা কত হবে 84 আর এটা হবে 33 25, ঠিক আছে। তাহলে দেখো 84 আর এটা 33, তার মানে এটাকে 80 ধরতে পারে, এটাকে 30 বা 32 ধরতে পারে, তাহলে 40%-এর কাছাকাছি নিয়ার অ্যাবাউট আসার কথা। দেখি এবার অপশানগুলো দেখে একটু, তাহলে 40%-এর কাছাকাছি একটা অপশান ছিল অর্থাৎ 39.22 ছিল, এটা আসার চান্সেস ছিল খুব হাই চান্স, ঠিক আছে। বাট এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ফর দিস কোয়েশ্চেন ডিসক্রিপেন্সি ইজ ফাউন্ড ইন কোয়েশ্চেন আর অ্যান্সার, অর্থাৎ কোয়েশ্চেন এবং অ্যান্সারের মধ্যে কোনো ডিসক্রিপেন্সি এসেছিলো অর্থাৎ ভুলভাল কিছু দিয়েছিল, ওই জন্য এই কোয়েশ্চেনটা ভুল এসছে, অর্থাৎ পরীক্ষায় যারা অ্যাটেন্ড করেছিল তাদেরকে নাম্বারটা দিয়ে দেওয়া হয়েছে। নেক্সট দেখো এই কোয়েশ্চেনটা কী বলেছে, দ্য টোটাল এক্সপেন্ডিচার অফ দ্য কোম্পানি ওভার দ্য আইটেমস ডিউরিং অফ দ্য ইয়ার 2001, 2001-এ টোটাল খরচ বার করতে বলেছে কিসে এক্সপেন্ডিচার, টোটাল এক্সপেন্ডিচার 2001-এ। তো টোটাল এক্সপেন্ডিচার 2001-এ তার মানে এইগুলো সব যোগ করতে বলেছে। তো দেখো এইগুলো যখন সব যোগ করবে, আমি অপশানগুলো যেরকম দেখতে পেলাম সেটাতে দেখো এখানে 3.68 আর এখানে 36.4 আছে। তো এই দুটো যখন যোগ করবে 36.40, তাহলে এখানে দেখো 8 পাবে আর এখানে 6 আর 0, অর্থাৎ লাস্টে কি আসবে দশমিকের পর 08 আসবে, বাকিগুলো যা ডিজিট পেলে তাহলে 08 দেখো একটা অপশানেই দেওয়া আছে, দেখতে পাচ্ছ 597.08, বাকি কোথাও কিছু দেওয়া নেই দেখো। তাহলে আর যোগ করার কি দরকার পড়ছে তোমরাই বলো, 597.08 লাখ এটাই হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট একটা দেখো ব্লাড রিলেশনের কোয়েশ্চেন, ঠিক আছে। কি বলছে দেখো, পয়েন্টিং টু এ বডি ইন এ ফটোগ্রাফ রানি সেড, আচ্ছা এটা ছবির দিকে এটা এরকম ফটো আছে, ফটোতে একটা ছেলে আছে, ছেলের দিকে তাকিয়ে রানী বলে একজন কেউ বলল যে হিজ মাদার্স, অর্থাৎ এই ফটোতে যে আছে সেই ছেলেটার মাদার্স অনলি ডটার, অনলি ডটার মায়ের অনলি ডটার, তার মানে এর বোন হবে নিশ্চয়ই, কারণ এ তো ছেলে, তাহলে অনলি ডটার বলতে এর বোনই বোঝায়। ডটার ইজ মাই মাদার, এই বোনটাই বলছে, এই যে মেয়েটা বলছিল সে রানীর মা, অর্থাৎ রানীর মানে বোনটার মেয়ে রানী, ঠিক আছে। বলছে হাউ ইজ রানী রিলেটেড টু দ্যাট বয়, এই ছেলেটার রানী কে হচ্ছে বলো, এই ছেলেটার রানী কে হবে, নিশ্চয়ই ওয়াইফ তো হবে না, সিস্টারও হবে না, নিজ ভাইজিও তো হবে না, তাহলে ভাইজি হবে, ঠিক আছে, কারণ বোনের মেয়ে হচ্ছে, তাহলে ভাইজি হবে কারেক্ট অ্যান্সার। আচ্ছা এটা করতে বলেছে 80 নাম্বার কোয়েশ্চেন, একই রকম অঙ্ক। কি বলছে দেখো 9 ভাজিত চিহ্ন মানে এখানে কি দেওয়া আছে বিয়োগ, বিয়োগ দিয়ে দিলাম, + সাইন মানে এখানে দেওয়া আছে গণিত চিহ্ন 4, বিয়োগ চিহ্ন মানে এখানে দেওয়া আছে
যুক্ত চিহ্ন, গণিত চিহ্ন মানে এখানে দেওয়া আছে ভাজিত চিহ্ন করে দাও। দেখো তাহলে এখানে কি দেওয়া আছে, 9 এই গুণটা আগে করতে হবে, 9 মাইনাস 20 প্লাস 1.5, 3 ভাজিত 2 মানে, তার মানে এখানে কত এলো, -11 প্লাস 1.5, তার মানে এটা কত হবে, -11 প্লাস 1.5 মানে তোমার আসছে 9.5, আর চিহ্নটা কি হবে মাইনাস, অর্থাৎ -9.5। অপশান ডি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। দেখো এই কোশ্চেনটা কি বলেছে, দ্য লেন্থ অফ এ ডায়াগোনাল ইন সেন্টিমিটার অফ এ রেক্টেঙ্গেল ইজ 5 সেন্টিমিটার অ্যান্ড উইথ ইজ 3 সেন্টিমিটার। ডায়াগোনাল বার করতে বলেছে, অর্থাৎ রেক্টেঙ্গেল দেওয়া আছে যার লেন্থ বলেছে 5 আর ব্রেথ বলেছে 3, রেক্টেঙ্গেল মানে ডায়াগোনাল মানে এইটা। তাহলে দেখো এইখানে আমরা কি করি, পিথাগোরাসের উপপাদ্য লাগাই, কারণ এই কোণটা কত 90 ডিগ্রি, তাহলে এটা হলো আমার লম্ব বা ভূমি যাই বলো, এটা ভূমি ধরো, তাহলে এটা অতিভুজ, তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু কী হবে, √5 স্কোয়ার অ্যান্ড 3 স্কোয়ার, √5 স্কোয়ার মানে 25 আর 3 স্কোয়ার মানে 9, তাহলে √34। নেক্সট কি বলছে কোয়েশ্চেন দেখো, বলছে দ্য নাম্বার অফ সাইডস অফ এ রেগুলার পলিগন হুজ এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইজ 72 ডিগ্রি। তাহলে দেখো এখানে বাহু সংখ্যা বার করতে বলেছে, তাহলে বহুভুজের ক্ষেত্রে বাহু সংখ্যা ইকুয়ালস টু কী হয়, 360 বাই বহিকোণ, তাহলে বহিকোণ মানে কত এখানে 72, তাহলে দেখো 72 5-এ কত হয় 360, তাহলে বাহু সংখ্যা কত 5টা, অর্থাৎ এটা কি একটা পঞ্চভুজ। পঞ্চভুজ দেখতে কীরকম হয়, 3 4 5, ওকে। সো দেখো এবার 85 নাম্বার কোয়েশ্চেন কি বলছে, 85 নাম্বার কোয়েশ্চেনটা বেসিক্যালি একটা স্টেটমেন্ট কনক্লুশনের কোয়েশ্চেন। কি বলছে দেখো, বলছে দ্য হেলথ কেয়ার সিস্টেম হ্যাজ এক্সপেন্ডেড ইন টার্মস অফ দ্য নাম্বার অফ হসপিটালস, বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট মোস্ট অফ দেম আর নট ওয়েল ইকুইপড অ্যান্ড আনএবল টু মেক সিগনিফিকেন্ট প্রোগ্রেস ইন দ্য ফিল্ড অফ পেশেন্ট কেয়ার। অর্থাৎ কি বলছে, দ্য হেলথ কেয়ার সিস্টেম হ্যাজ এক্সপেন্ডেড ইন টার্মস অফ দ্য নাম্বার অফ হসপিটাল, অর্থাৎ হেলথ কেয়ার সিস্টেম একটা হসপিটালের যেমন যেমন বেড়েছে সেরকম হেলথ কেয়ার সিস্টেমটাও কিন্তু কী হয়েছে, এক্সপ্যান্ড হয়েছে, অর্থাৎ বেড়েছে। বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট, কিন্তু যেটা ঘটনা বা ফ্যাক্ট সেটা হলো কি, মোস্ট অফ দেম আর নট ওয়েল ইকুইপড, সেগুলো কিন্তু সবগুলোই কিন্তু ভালো নয়, অ্যান্ড আনএবল টু মেক সিগনিফিক্যান্ট প্রোগ্রেস ইন দ্য ফিল্ড অফ পেশেন্ট কেয়ার, এবং পেশেন্টদের কেয়ার করার পক্ষে সেগুলো কিন্তু খুব ভালো একটা লাভ করতে পারছে না বা সেরকম ধরনের উন্নতি কিন্তু করতে পারেনি। এবার এখান থেকে কনক্লুশন কী কী টেনেছে দেখো, বলছে দেখো উই শুড প্রোভাইড গুড ডক্টরস অ্যান্ড ইকুইপমেন্ট টু দ্য এক্সিস্টিং হসপিটালস নাও অনওয়ার্ডস। আর 2 নম্বর বলছে নাও ইট ইজ নট নেসেসারি টু ওপেন অ্যানি নিউ হসপিটালস। তো দেখো এই দুটো কনক্লুশনের মধ্যে সেকেন্ড কনক্লুশনটা বলছে যে এখন আমাদের আর কোনো নতুন হসপিটাল খোলার দরকার নেই, বাট এই কনক্লুশনটা তো কিন্তু কারেক্ট নয়, এখানে কিন্তু ওই স্টেটমেন্টে ওই ধরনের কিছু তথ্য এখানে বলেনি। বাট আমরা যেটা বুঝতে পারছি যে আমাদের যে অলরেডি হসপিটালগুলো আছে সেগুলোর বলছে সমস্ত কিছু বেড়েছে, বাট সেগুলো পেশেন্টদের ভালো করার জন্য সেরকম ভালো কিছু হচ্ছে না। তাহলে আমাদের কী করা উচিত, যে উই শুড প্রোভাইড গুড ডক্টরস অ্যান্ড ইকুইপমেন্ট টু দ্য এক্সিস্টিং হসপিটাল নাও অনওয়ার্ডস, অর্থাৎ আমাদের এখন যে হসপিটালগুলো বর্তমানে অবস্থিত সেগুলোতেই কি বা বর্তমানে মজুদ আছে সেগুলোতেই ভালো ভালো ডক্টর এবং ভালো ভালো ইকুইপমেন্টস প্রোভাইড করা উচিত, যাতে তারা কী করতে পারে, ভালো করে চিকিৎসা করতে পারে। তাহলে ওনলি কনক্লুশন 1 ফলোস, এটাই কী হবে, কারেক্ট অপশান হবে। নেক্সট কোয়েশ্চেনে চলে যাই আমরা। নেক্সট কোয়েশ্চেন দেখো একটা ম্যাথামেটিক্সের কোয়েশ্চেন, এটা কি বলছে, বলছে দেখো মিস্টার ইব্রাহিম borrowed a rupees 7,500 at 5% পার annum কম্পাউন্ড ইন্টারেস্ট, অর্থাৎ মিস্টার ইব্রাহিম 7,500 টাকা কোথাও থেকে ধার নিয়ে এসেছিল 5% পার annum কম্পাউন্ড ইন্টারেস্টে, ঠিক আছে। দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট কম্পাউন্ডেড অ্যানুয়ালি ফর 2 years, এবারে 2 বছর কম্পাউন্ড ইন্টারেস্ট চেপেছে ওটার উপর নিয়ে, 2 বছর পর আচ্ছা কত হবে, অর্থাৎ সুদ আসলের পরিমাণটা কত হবে সেটা বার করতে বলেছে। তো দেখো 5% করে 2 বছর খেটেছে, তার মানে 5, এটা কি করব, সাকসেসিভ করব, আমরা ইকুইভ্যালেন্ট পার্সেন্টেজটা বার করে নেব। তো প্রথমবারে 5% প্লাস 5% প্লাস কী হয় 5 গুণিত 5/100, ঠিক আছে, সাকসেসিভের ফর্মুলা, অর্থাৎ 10 প্লাস এখানে দেখো 0.25 আসবে, তাহলে এটা কত হলো 10.25%, তাহলে এটা হলো ইন্টারেস্টের পরিমাণ। এবার ওইটা প্রিন্সিপালের সাথে আমরা কি করে দেবো, যোগ করে দেবো। তো প্রথমে এই অ্যামাউন্টটা আমরা বার করে নিই, দেখো অ্যামাউন্ট আমার কত দেওয়া ছিল 7,500
তার আমরা বার করছিলাম কত 10.25%, রাইট? তাহলে আমরা এটা কী করে করবো, দেখো প্রথমে এটা 10% বার করে নিই। 7,500 10% কত হবে, তার মানে 1/10, 10 দিয়ে ভাগ, অর্থাৎ 750 টাকা। তার সাথে 0.25%, আচ্ছা 0.25% মানে কত, 25/100 আরও দুটো শূন্য, অর্থাৎ 25 কি 10,000। তো এটা 25 দিয়ে কাটলে কত হয়, তাহলে 1/400, অর্থাৎ 7,500 কত হচ্ছে 400 দিয়ে ভাগ। দেখো দুটো শূন্য চলে গেলো, 4কে 75 দিয়ে এটা তোমাকে ভাগ করতে হবে। তো দেখো 4 13 72, 4 18 72, ঠিক আছে, অর্থাৎ 18, ঠিক আছে, 18 72 3, তার মানে 3 30, 4 7 28, অর্থাৎ 18.75। তাহলে 750-এর সাথে আরও 18.575 কী করবো, যোগ করব, অর্থাৎ হবে কত 768.75। এই 768.75টাকে আমাকে 7,500 সাথে কী করতে হবে, যোগ করতে হবে। তো যোগ করি আমরা 7,500 সাথে 768.75, ওকে, 768.75। দেখো এখানে 7 5 চলে এলো, এখানে 8 6 7 5 12 2, অর্থাৎ 8268.75। কোন অপশানে আছে, অপশান বি, 8268.75। তাহলে এটাই হলো উত্তর। নেক্সট দেখো, আচ্ছা এটা একটা পাজল টাইপের কোয়েশ্চেন, তো এটা একটু ছোটো করতে হবে, তাহলে টোটালটা লোড হবে না, ঠিক আছে, তোমরা একটু কষ্ট করে পড়ে নিও। দেখো মোটামুটি এই কি বলছে, দেখো বলছে 5 বয়েজ আর সিটিং অন এ বেঞ্চ টু বি ফটোগ্রাফড, অর্থাৎ কি 5জন ছেলে বসে আছে, তাদের ফটো তোলা হবে এই বলে। কি বলছে, সচিন ইজ টু দ্য লেফট অফ রাম, তাহলে রামের লেফটে সচিন কোথাও আছে, অ্যান্ড টু দ্য রাইট অফ বিন, আর বিনের ডান দিকে সচিন থাকবে। আর বলছে মন্টি ইজ টু দ্য রাইট অফ রাম, মন্টি রামের ডান পাশে আছে। আর রনি ইজ বিটুইন রাম অ্যান্ড মন্টি, আর রনি বলে ছেলেটা মন্টি এবং রামের মাঝে আছে, তাহলে এইখানে কোথাও রনি আছে। তাহলে রামটাকে আর একটু এইদিকে করে দিই, ঠিক আছে, এইখানে করে দিলাম রামকে, আর এটাকে করে দিই রনি, এটা রাম এটা রনি। বেশ, এবার দেখে নাও সব কিছু মিলছে কিনা। দেখো কি বলছে, সচিন ইজ টু দ্য লেফট অফ রাম, সচিন রামের লেফটে আছে, ঠিক আছে, অ্যান্ড টু দ্য রাইট অফ বিন, বিনের ডান দিকে আছে, এটাও ঠিক আছে। মন্টি ইজ টু দ্য রাইট অফ রাম, মন্টি রামের ডান পাশে আছে, ঠিক আছে। আর রনি ইজ বিটুইন রাম অ্যান্ড মন্টি, আর রনি রাম আর মন্টির মাঝে আছে, তো এটাও ঠিক আছে। এবার বলছে দেখো হু ইজ ইন দ্য মিডল অফ দ্য ফটোগ্রাফ, কে মাঝে আছে, তো মাঝে আমরা দেখতে পাচ্ছি কে আছে, রাম আছে। তাহলে এই প্যাটার্নটা আমাদেরকে মনে রাখতে হবে, যে এই প্যাটার্নে ছিল BS RA RO আর M, ঠিক আছে। তো এটা পরের কোশ্চেনের জন্য আমরা ফার্স্টে ড্র করব। তো দেখো এটা আমরা ড্র করে নিয়েছি BS RA RO আর M। এবারে কি বলছে দেখো, হু ইজ সেকেন্ড ফ্রম দ্য রাইট ইন দ্য ফটোগ্রাম, ডান দিক থেকে সেকেন্ডে কে আছে, তো ডান দিক থেকে সেকেন্ডে কে দেখতে পাচ্ছি, আরও দিয়ে কে ছিল, রনি, তাহলে রনি হবে অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনের জন্য এটা আবার লিখতে হবে, তো দেখো নেক্সট কোয়েশ্চেনটার জন্য আমরা লিখি। তাহলে কী ছিল প্যাটার্নটা, বি ছিল, এস ছিল, আর এ ছিল, আরও ছিল, তারপর এম ছিল। এবার কি বলছে, হুই ইজ সেকেন্ড ফ্রম দ্য লেফট অফ দ্য ফটোগ্রাফ, সেকেন্ড অপশান অর্থাৎ এস, তাহলে এস দিয়ে কে ছিল, সচিন, তাহলে সচিন হবে এটার কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো এইখানে এই কোয়েশ্চেনটা বলেছে, এটা তো ইজি কোয়েশ্চেন। দেখো এটা কি বলেছে, বলছে 3x, অর্থাৎ এক্স বা গণিত চিহ্ন, গণিত চিহ্নটাকে এখানে বলেছে দেখো ভাজিত চিহ্ন, তাহলে 3/2 যুক্ত চিহ্ন মানে এখানে আছে গণিত চিহ্ন, তাহলে গণিত চিহ্ন 4, বিয়োগ চিহ্ন মানে এখানে বলেছে যুক্ত চিহ্ন 2, আর ভাজিত চিহ্ন মানে বলেছে এখানে বিয়োগ চিহ্ন। তাহলে এটা রেজাল্ট কত হবে সেটা বার করতে বলেছে। তো আমরা রেজাল্ট দেখো এখানে বার করি। তাহলে এখানে ভাগ গুণ পরপর করতে হবে। দেখো 3কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 1.5, আর 1.5-এর সাথে 4 গুণ করলে কত হবে 6, 6-এর সাথে 2 যোগ করলে হবে 8, 8 থেকে 9 বাদ দিলে হবে -1, তাহলে -1 হবে এটার অ্যান্সার। নেক্সট এটা দেখো টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক, ঠিক আছে। নেক্সট টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক কি বলছে, পেনের কালারটা এক সেকেন্ড চেঞ্জ করি। দেখো কি বলছে, রাকশান্ত ইজ টুয়াইস অ্যাজ গুড অ্যাজ এ
tradesmen as Verma and together they finish a piece of work in 19 days. বলছে in how many days will Verma alone finish the work? এবার বলছে এ ওর থেকে দ্বিগুণ ভালো, অর্থাৎ ভালো যখন গল্প বলা থাকে তখন তাদের কি বলা আছে বেসিক্যালি এফিসিয়েন্সিগুলো অনুপাত বলেছে, অর্থাৎ একজনের যদি এফিসিয়েন্সি 2 হয় তাহলে একজনের এফিসিয়েন্সি যদি 2 হয়, হ্যাঁ, আরেকজনের এফিসিয়েন্সি 1, তাহলেই তো তার থেকে কী হচ্ছে দ্বিগুণ ভালো। এবার বলছে দেখো দুজন মিলে যখন কাজটা করে তখন তাদের টোটাল এফিসিয়েন্সি কত হয়ে যাবে 3, তাহলে 3 এফিসিয়েন্সি নিয়ে তাদের কাজটা করতে কতদিন সময় লাগে 19 দিন। তাহলে আমি টোটাল কাজটা কী করে বার করি, এফিসিয়েন্সির সাথে নাম্বার অফ ডেজ কী করে দিই, গুণ করে দিই। তাহলে এরা দুজন মিলে যখন কাজ করছে 3 এফিসিয়েন্সি নিয়ে কাজ করছে আর নাম্বার অফ ডেজ নিচ্ছে 19, তার মানে টোটাল ওয়ার্ক কত 57। তাহলে এই 57 হলো আমার টোটাল ওয়ার্ক। তাহলে টোটাল ওয়ার্কটা আমি পেয়ে গেলাম যে 57 ইউনিট কাজ আমাকে করতে হবে। এবার বলছে ভার্মা অ্যালোন যদি কাজটা করে তাহলে তার কতদিন সময় লাগবে, তো ভার্মার এফিসিয়েন্সি কত 1, তাহলে ভার্মা 1 এফিসিয়েন্সি নিয়ে যদি 57 ইউনিট কাজটা করতে যায় তাহলে তার কতদিন লাগবে, ভার্মার টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই কী হবে ভার্মার এফিসিয়েন্সি, তার মানে 57/1 দ্যাট ইজ 57, অর্থাৎ ভার্মা একাই যদি কাজটা করতে যায় সে কী করবে 57 দিন সময় নেবে। নেক্সট দেখো এটা একটা স্টেটমেন্ট কনক্লুশন টাইপ কোয়েশ্চেন, তো এটাকে একটু জুম করি তাহলে বুঝতে পারবে। দেখো আমি পড়ে দিচ্ছি, বুঝে নাও কী বলছে। দেখো টু কাল্টিভেট ইন্টারেস্ট ইন ডিবেট দ্য স্কুল হ্যাজ মেড ইট কম্পালসারি ফ্রম ডিসেম্বর 2015 ফর ইচ স্টুডেন্ট টু অ্যাটেন্ড 2 ডিবেট ক্লাসেস পার উইক অ্যান্ড সাবমিট এ উইকলি রিপোর্ট অন দ্য ডিবেটস ডিসকাসড। কী বলছে যে স্টুডেন্টদের মধ্যে ডিবেট অর্থাৎ তর্ক করার যে ব্যাপারটা থাকে সেইটাকে আনার জন্যে ডিসেম্বর 2015 থেকে এটা ম্যান্ডেটরি করা হলো যে এক একটা স্টুডেন্টকে প্রতি সপ্তাহে অ্যাটলিস্ট 2টো ডিবেটে অংশগ্রহণ করতে হবে এবং তাদেরকে উইকলি একটা রিপোর্ট দিতে হবে যে তারা কী কী ডিবেটে অংশগ্রহণ করেছিল এবং কী ধরনের কী করেছে। তো এটা থেকে কী কী কনক্লুশন দেওয়া আছে দেখো, বলছে ইন্টারেস্ট ইন ডিবেটিং ক্যান বি ক্রিয়েটেড বাই ফোর্স অর্থাৎ জোর জবরদস্তি বলছে ডিবেটে তাদেরকে ইন্টারেস্ট জাগানো যেতে পারে। তো এরকম ধরনের কনক্লুশন বা স্টেটমেন্ট ওখান থেকে কিছু কনক্লুশন আমরা করতে পারি না। নেক্সট কী বলছে সাম স্টুডেন্টস ইভেনচুয়ালি উইল ডেভেলপ ইন্টারেস্ট ইন ডিবেটিং। অবশ্যই এটা হতে পারে যে সবাইকে যদি আমরা এরকম করে বলি যে সপ্তাহে 2টো করে ডিবেটে তোমাকে অংশগ্রহণ করতে হবে, তো এরকম চলতে থাকলে কিছু স্টুডেন্টদের মনে তো অটোমেটিক ইন্টারেস্ট জন্মেই যাবে, ঠিক আছে। তাহলে এই কনক্লুশনটা হতে পারে যে হ্যাঁ এটা থেকে এটা বলা যেতে পারে। তাহলে অনলি কনক্লুশন 2 ফলোজ, এটাই হবে এটার কি কারেক্ট অপশন। নেক্সট দেখো জিকের কোয়েশ্চেন, এটা ম্যাথমেটিক্সের কোয়েশ্চেন। কী বলছে দেখো, বলছে 2 নাম্বারস আর ইন দ্য রেশিও 2:5, ঠিক আছে, দুটো নাম্বারের অনুপাত কত আছে 2:5 আর তাদের HCF বলেছে দেখো 18, ফাইন্ড দেয়ার এলসিএম বার করতে বলেছে। তো দেখো এখানে যে অনুপাত দুটো দেওয়া আছে তাহলে আমরা নাম্বারগুলোকে কী কী ধরতে পারি যে 2x আর 5x। এবার দেখো একটা নাম্বার যদি 2x হয় আর একটা নাম্বার যদি 5x হয়, এদের যখন HCF বার করব, HCF মানে কি হাইয়েস্ট কমন ফ্যাক্টর, ঠিক আছে। তাহলে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, তাহলে হাইয়েস্ট কমন ফ্যাক্টর এখানে কি আছে যে এখানে কি আছে 2x, তার মানে 2 এর সাথে x এর গুণ, এখানে কি আছে 5x, তার মানে 5 এর সাথে x এর গুণ। এদের মধ্যে কমন কি আছে দেখো, এদের মধ্যে কমন অনলি আছে কি x, তাহলে এই এক্সটাই না আমার HCF হবে। সো এইটার ভ্যালু কত দেওয়া আছে 18। তাহলে সংখ্যাগুলো কী কী, তাহলে প্রথম নাম্বারটা কত হবে 2x, তার মানে 2 গুণিত 18 দ্যাট ইজ 36, আর এটা কত হবে 5x, তার মানে 18 × 5 90। বেশ, এই দুটো সংখ্যা আমি পেয়ে গেলাম। এবার তাহলে কী হলো 36 আর 90, এদের এলসিএম বার করতে বলেছে। তো এলসিএম কী করে বার করব, এলসিএম বার করার শর্ট নিয়ম কি, দুটো সংখ্যার মধ্যে যখন লসাগু বার করতে দেবে তখন আমরা যেটা বড় সংখ্যা তার নামটা করে করে যাব। দেখো 90 1 90, 90 তো 36 দিয়ে যায় না, তার মানে 90 ডবল কত 90 দুগুণে 180। দেখো 36কে 5 দিয়ে গুণ করলেও 180 হয়ে যায়, অর্থাৎ 180 হবে কি এদের এলসিএম। তাহলে অপশান এ ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। আর বাকি ট্র্যাডিশনালি তোমরা করতেই পারো, বা ট্র্যাডিশনালি এখন আর করার দরকার পড়ে না। নেক্সট এটা তো একটা ফিগার টাইপের কোশ্চেন, তো এটা স্কিপ করছি কারণ এখানে ফিগারগুলো ভালো দেওয়া নেই, যদিও এটা 4 নম্বর ফিগারটা হবে, ঠিক আছে। এখানে দেখেও বুঝতে পারবে তোমরা যদি একটু ক্লিয়ারলি দেখার চেষ্টা করো প্যাটার্নটা কমপ্লিট কিসে হবে, এই ফিগারটাতে হবে। তো এগুলো না হলে বাদই দিলাম। নেক্সট দেখো, আচ্ছা 100 নাম্বার কোয়েশ্চেন্সে আমরা চলে এসেছি, এটাই এই শিফটের আমাদের লাস্ট কোয়েশ্চেন, ঠিক আছে। তো দেখো এই কোয়েশ্চেনটা কী বলছে, বলছে ইন এ সার্টেন ল্যাঙ্গুয়েজ কিন্ডল ইজ কোডেড অ্যাজ দিস, তাহলে ইম্পোজিং কী করে কোড করা হবে। তো দেখো কিন্ডেল থেকে এটা হচ্ছে, ঠিক আছে। তাহলে কিন্ডেল থেকে বেসিক্যালি যেটা দেখতে পাচ্ছি KINDLE ছিল, এটাকে এই দিক থেকে লেখা হয়েছে না, কেটাকে সেম রেখেছে আর ইটাকে সেম রেখেছে,
মাঝেরগুলোকে উল্টে দিয়েছে, ঠিক আছে, মাঝের এই চারটাকে কী করেছে, উল্টেছে, অর্থাৎ INDL এই প্যাটার্নে লিখেছে, রাইট। ও সরি, কিন্ডেল সবগুলোকে চেঞ্জই করেছে, হ্যাঁ সবগুলোকে চেঞ্জ করেছে, EL থেকে একদম শুরু করেছে, আমি ভুল বললাম, সবগুলোকে কী করেছে, নিচের দিক থেকে একদম উপর দিকে চলে গেছে। তাহলে ইটাকে উপরে লিখেছে, কেটাকেও নিচে রেখেছে, অর্থাৎ অপোজিট সাইডে। তাহলে আমাদেরকে এটাকে অপোজিট সাইডে লিখতে হবে। তাহলে GNIS হবে, GNIS কোন অপশান আছে দেখো, দুটো অপশান আছে, সিতে আর ডিতে। তো বাকিগুলো দেখো, GNIS এর পর কী হবে, OPMI, অর্থাৎ ডি নম্বর অপশানটা কী হবে, আমার কারেক্ট উত্তর হবে। তো এই ছিল এই শিফটের সমস্ত কোয়েশ্চেন্সগুলো। তো এই শিফট থেকে যেটা আমি নতুন ধরনের কোয়েশ্চেন পেলাম সেটা হলো অর্ডার অফ সিমেট্রি বার করা। কোনো একটা কি বলবো জিওমেট্রিক্যাল শেপ দেওয়া থাকে, তো তার অর্ডার অফ সিমেট্রি বার করার কনসেপ্ট এখানে দেওয়া ছিল। তো ওই কনসেপ্টটা আমি একবার এখানে ডিসকাস করে দিচ্ছি, বেসিক্যালি অর্ডার অফ সিমেট্রি কী করে বার করবে। তো দেখো, প্রথমে যখন অঙ্কটা করালাম তখন অর্ডার অফ সিমেট্রি সম্পর্কে ভালো করে ডিসকাস করিনি, তো মোটামুটি এখানে বলে দিচ্ছি। দেখো অর্ডার অফ সিমেট্রি কী জিনিস। ধরো তোমাকে একটা এরকম ওখানে যে কোয়েশ্চেনটা দেওয়া ছিল, আয়তক্ষেত্রাকার শেপ দেওয়া ছিল, ঠিক আছে। তো আয়তক্ষেত্রাকার শেপটার বলেছিল অর্ডার অফ সিমেট্রি কত হবে। তো এটা আমাদেরকে বার করব কী করে না, প্রথমে আমরা দেখব যে আয়তকার সিমেট্রি মানে আয়তক্ষেত্রে সিমেট্রি বার করার সময় প্রথমে 90 ডিগ্রি করে ঘোরাবো, নিয়ে দেখব কত ডিগ্রিতে কি হলো, এই আয়তক্ষেত্রের শেপটা আবার ওই রকমই দেখতে হয়ে গেল। দেখো আমি যখন একে একবার 90 ডিগ্রি ঘোরাবো, এ তখন দেখতে কীরকম হবে, এরকম হয়ে যাবে। বাট একে যখন আরেক পাক ঘোরাবো তখন সেই আয়তক্ষেত্রটা কীরকম হয়ে যাবে, এরকম দেখতে হয়ে যাবে, অর্থাৎ আগের মতোই ফিগার দেখতে হয়ে যাবে। সেটা কত ডিগ্রি ঘোরানোতে হলো, 90 কত হলো, 180 ডিগ্রি। তাহলে এর অর্ডার অফ সিমেট্রি কত হবে, অর্ডার অফ সিমেট্রি বার করার ফর্মুলাটা কি না, 360 বাই যত ডিগ্রিতে ফিগারটা তার আগের মতো রূপ পেয়ে যাচ্ছে। এখানে কত হলো, 180 ডিগ্রি রোটেশনে পেয়ে গেল। তাহলে 360কে 180 ডিগ্রি ভাগ করলে কত হয়, 2। তাহলে 2 হবে কি অর্ডার অফ সিমেট্রি অর্থাৎ রেক্টেঙ্গেলের। বাট ইন কেস অফ দেখো এর ক্ষেত্রে কি বলবো, ধরো তোমাকে দিল কি একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল দিল, ঠিক আছে, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল সমবাহু ত্রিভুজ, এর অর্ডার অফ সিমেট্রি বার করতে বলো। তাহলে এর অর্ডার অফ সিমেট্রি কী করে বার করবো, তাহলে এর প্রত্যেকটা অ্যাঙ্গেল কত করে, 60 ডিগ্রি করে। তাহলে এর বাইরের অ্যাঙ্গেলটা কত, এই যে বাইরের এক্সটার্নাল অ্যাঙ্গেল, এটা সবসময় কত হবে, এটা কত হবে 180 ডিগ্রি, 120 ডিগ্রি, কারণ এটা 60 আছে, তাহলে এটা 120 ডিগ্রি। তাহলে দেখো এই ত্রিভুজটাকে যদি এই বাহুটাকে ভাবো, যদি আমি 180 ডিগ্রি রোটেট করাই, তাহলে এই বাহুটা কোথায় চলে আসবে, এইখানে। আর এই বাহুটা এরকম করে এরকম হয়ে যাবে, আর এই বাহুটা এরকম হয়ে যাবে। অর্থাৎ আমি যদি এটা নাম দিয়ে দিই ABC, তাহলে বুঝতে পারো, দেখো BC বাহুটা যদি আমি 100 ডিগ্রি ঘোরাই তাহলে এইখানে চলে আসবে, আর এইখানে এ বাহুটা চলে আসবে। অর্থাৎ এই কোণটাও কত ডিগ্রি ঘুরে গেলো, 120 ডিগ্রি। তাহলে দেখো এই ফিগারটা আর এই ফিগারটা এখন একই রকম দেখতে হয়ে গেল। তাহলে এর অর্ডার অফ সিমেট্রি কত হবে, তাহলে এর অর্ডার অফ সিমেট্রি হবে 360 বাই কত ডিগ্রিতে হলো, 120 ডিগ্রিতে। তাহলে এর অর্ডার অফ সিমেট্রি কত হবে, 3, ঠিক আছে। নেক্সট ধরো আরেকটা কোয়েশ্চেন, ধরো তোমাকে দিল ষড়ভুজ, ঠিক আছে। তো ষড়ভুজ এরকম, বেশ, এই ষড়ভুজটার অর্ডার অফ সিমেট্রি বার করতে বলেছে, এটা নাম দিয়ে দাও ABCDEF, ঠিক আছে। তাহলে এর অর্ডার অফ সিমেট্রি কী করে বার করবে, তো দেখো এর অর্ডার অফ সিমেট্রি বার করতে গেলে প্রথমে জানতে হবে ষড়ভুজের বহিঃকোণ কত হয়, ঠিক আছে। যে কোনো একটা বেস ধরে যদি আমরা বহিঃকোণ ধরি, তাহলে ষড়ভুজের বহিঃকোণ কী করে বার করব, আমরা জানি 360 বাই যদি কী করি বাহু সংখ্যা করে দিই বহিঃকোণ বেড়ে যায়, তো এখানে বাহু সংখ্যা কত, 6, অর্থাৎ এর বহিঃকোণ কত, 60 ডিগ্রি, ঠিক আছে। একটা ষড়ভুজের বহিঃকোণ কত হয়, 60 ডিগ্রি, কারণ এই ইন্টারনাল অ্যাঙ্গেলগুলো কত করে হয়, 120 ডিগ্রি করে হয়, এটা আমরা জানি। তাহলে একে এর বেসটা, ঠিক আছে, এর বেসটা যদি আমি কত ডিগ্রি, 60 ডিগ্রি, হ্যাঁ 60 ডিগ্রি যদি ঘুরিয়ে দিই, অর্থাৎ যদি 60 ডিগ্রি ধরে এখানে ঘুরিয়ে দিই, ঠিক আছে, 60 ডিগ্রি ঘুরিয়ে দিলেই এই ফিগারটা আবার কীরকম হয়ে যাবে, আবার আগের ফিগারের মতো হয়ে যাবে, অর্থাৎ এরকমই হয়ে যাবে। মানে 60 ডিগ্রি ঘোরালেই আবার এটা এরকম মতো শেপের হয়ে যাবে। তাহলে আমি এখানে এর অর্ডার অফ সিমেট্রি কত পাবো, এটাকে কত ডিগ্রি ঘোরালাম, 60 ডিগ্রি, তাহলে এর অর্ডার অফ সিমেট্রি কত, 6। তাহলে এইভাবে অর্ডার অফ সিমেট্রি বার করতে হবে যে কোনো জিওমেট্রিক্যাল শেপের, ঠিক আছে। তো দেখবে পরের শিফটে আশা করি এরকম ধরনের কোয়েশ্চেন আরও থাকবে। তো এই জিনিসটা একটু ভালো এবং নতুন জিনিস, ঠিক আছে। যদি ভালো লেগেছে তো নিচে কমেন্ট সেকশনে জানাবে, আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিতে নতুন এসে দেখলে সাবস্ক্রাইব করবে, আর বন্ধুদের মধ্যে এটাকে শেয়ার করবে।